মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী খুবই সৎভাবেই এই সংসদে জাতির সামনে স্বীকার করেছিলেন যে নির্বাচনের জন্য আপোষ করে সাইন করেছিল। ফলে এই সরকারের অনেক ভালো কথা আমরা আসলে বিশ্বাস রাখবো কিভাবে? মাননীয় স্পিকার, বিদ্যুৎ মন্ত্রী আমার কিছুক্ষণ আগেই বক্তব্য দিয়ে গেলেন, যদি বিদ্যুতের দাম না কমে তাহলে এখানে কেউ বিনিয়োগ করবে না, শিল্প কলকারখানার খরচ বেড়ে যাবে। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বিপিডিবি এখন বর্তমানে বিদ্যুৎ কেনে 12 টাকায়, বিক্রি করে 7 টাকায়। বাকি টাকাটা সে ভর্তুকি দেয়, যেটা জনগণের ট্যাক্সের মাধ্যমে আবার সরকারের কাছে যায়। যদি 12 টাকায় বিক্রি করে 12 টাকায় কিনে 12 টাকায় আবার বিক্রি করে, তাহলে বিদ্যুতের দাম বাড়াতে হবে 86%। মাননীয় স্পিকার, সরকার 17% বিদ্যুতের দাম বাড়িয়েছে এই সরকার হওয়ার পরে। গ্রামে গ্রামে লোডশেডিং হচ্ছে, মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। যদি আমাদেরকে এই ব্যবস্থা আমরা রাখি, আমাদেরকে সরকারকে অবশ্যই বিদ্যুতের দাম বাড়াতে হবে, সরকারের কিছু করার থাকবে না। কারণ আমরা জানি ক্যাপাসিটি চার্জের মাধ্যমে প্রতি বছর 99,000 থেকে 1,65,000 কোটি টাকা ক্যাপাসিটি পেমেন্ট দিতে হচ্ছে সরকারকে। তো এই যে চুক্তিগুলো হলো জরুরি আইন তৈরি করার মাধ্যমে, যেটা 14 বছর ছিল, এই আইনগুলো নিয়ে সরকার কি ব্যবস্থা নিবে? মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট বক্তব্যে একটি লাইন বলেছেন যে এটা নিয়ে তারা পর্যালোচনা করবেন এবং ব্যবস্থা নেবেন, প্রয়োজনীয় ব্যবস্থা। এটা তারা 31 দফাতেও বলেছিলেন। আমরা আরো সুস্পষ্টভাবে ওনাদের কাছ থেকে পদক্ষেপ আশা করেছিলাম যে যারা, এটা শুধু দুর্নীতি না, এটা পরিকল্পিতভাবে কাঠামোগতভাবে এটা বাংলাদেশের অর্থ লুট করা হয়েছে, বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নেবেন? আপনি আদানি চুক্তির বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? আদানির সাথে যে চুক্তি হয়েছিল, আপনি সামিটের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? আপনি এসালামের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? আমরা জানি এই চুক্তিগুলো সার্বভৌম, ফলে আমাদেরকে আন্তর্জাতিকভাবে এটা লড়াই করতে হবে এবং প্রমাণ করতে হবে যে এখানে দুর্নীতি হয়েছিল। অন্তর্বর্তী সরকারের সময় অনেকগুলো দুর্নীতির প্রমাণ কিন্তু মাননীয় স্পিকার সংগ্রহ করা হয়েছিল। এখন সরকারের সদিচ্ছার বিষয় যে সরকার এটাকে কাজে লাগাবে কিনা। সরকার যদি এটাকে কাজে না লাগায়, কোনোভাবেই সরকার বিদ্যুতের দাম সহনীয় পর্যায়ে রাখতে পারবে না। মাননীয় স্পিকার, আমরা প্রতিরক্ষা খাতের কথা বলি। প্রতিরক্ষা খাতে মাননীয় অর্থমন্ত্রী বাজেট বক্তব্যে একটি প্যারাগ্রাফও লেখার সময় পান নাই। মাননীয় স্পিকার, আমরা আশা করেছিলাম একটা ন্যাশনালিস্ট পার্টি, জাতীয়তাবাদী দল আমাদের প্রতিরক্ষা খাত নিয়ে কি ধরনের পরিকল্পনা করছে। সেখানে প্রতিরক্ষা খাতের যে বরাদ্দ দেওয়া আছে সেটা পরিচালন ব্যয়তেই বেশিরভাগ বরাদ্দ মাননীয় স্পিকার চলে যাবে। দ্বিতীয়ত, আমাদের পরিবেশ এবং জাতীয় সম্পদ আমাদেরকে কিভাবে সুষ্ঠু ব্যবহার করতে পারি সেটা নিয়ে কিছু আমি মনে করি গুরুত্বপূর্ণ কথাই বক্তব্যে এসেছে। মাননীয় স্পিকার, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাননীয় অর্থমন্ত্রী তার বক্তব্যে অর্থনীতির গণতন্ত্রায়নের কথা বলেছেন, ডিরেগুলেশনের কথা বলেছেন, অর্থনীতির পুনরুদ্ধার, পুনর্গঠন, অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। যে কথাগুলো, এই ধরনের অনেক সুন্দর সুন্দর কথা আমরা দেখেছি ফ্যাসিবাদের সময় বিএনপি 31 দফাতে বলেছিল। রাষ্ট্র মেরামতের রূপরেখা, রাষ্ট্র সংস্কারের রূপরেখা, 31 দফা। জুলাই সনদে আমরা দেখেছি বিএনপি স্বাক্ষর করেছিল, এটার পক্ষে ভোট চেয়েছিল এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী খুবই সৎভাবেই এই সংসদে জাতির সামনে স্বীকার করেছিলেন যে নির্বাচনের জন্য আপোষ করে সাইন করেছিল। ফলে এই সরকারের অনেক ভালো কথা আমরা আসলে বিশ্বাস রাখবো কিভাবে? অর্থনীতির গণতন্ত্রায়ন আপনি করবেন, রাজনীতির গণতন্ত্রায়ন যদি আপনি কিভাবে না করবেন? রাজনৈতিক সংস্কার যদি না হয়, যদি সুশাসন নিশ্চিত না হয়, যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, তাহলে আপনি কিভাবে অর্থনীতির সংস্কার করবেন? মাননীয় স্পিকার, অর্থনীতির গণতন্ত্রায়ন আপনি কিভাবে করবেন? আপনি দুদক সংস্কার করবেন কিনা, আপনি বিচার বিভাগ সংস্কার করবেন কিনা, আপনি সংবিধানের গণতান্ত্রিক সংস্কারগুলো করবেন কিনা, এর উপর নির্ভর করবে আপনি অর্থনৈতিক সংস্কার এবং অর্থনৈতিক গণতন্ত্রায়ন কতটা সফলভাবে করতে পারবেন। 31 দফাতে অর্থনৈতিক সংস্কার কমিশনের কথা করার কথা ছিল, সাংবিধানিক সংস্কার কমিশনের কথা ছিল, তো অর্থনৈতিক সংস্কার কমিশন কোথায় গেল? মাননীয় স্পিকার, সাংবিধানিক সংস্কার কমিশন কোথায় গেল? মাননীয় স্পিকার,
তাহলে এগুলো কি জাতির সাথে প্রতারণা নয়? একইভাবে এই বাজেটকে যদি আমরা একটা প্রতারণার দলিল বলি, তাহলে মাননীয় স্পিকার আমরা কি খুব বেশি ভুল বলবো?